ইরানে যে খামেনি সরকারের এরকম শক্ত একটা জনভিত্তি আছে, হুম। জনগণের সমর্থন আছে, যে কারণে তারা রেজিম চেঞ্জটি করতে পারল না বলে আপনি মনে করছেন? আপনার কি মনে হয় সেটি আ পা আমেরিকা কিংবা ইসরায়েল এই অ্যাসেসমেন্ট তাদের ছিল না? এখন অ্যাসেসমেন্টটা হয়তো তাদের ছিল। কিন্তু আমি কিন্তু বলছি যে রেজিম চেঞ্জের কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। তার মানে না যে ১০ দিন পরে সেটা হবে না। হ্যাঁ? এখনো আমি কোনো লক্ষণ দেখছি না। কিন্তু এই রেজিমের যে শক্তি সেটা কি হতে পারে সেটা অবশ্যই আমেরিকা এবং ইসরায়েল জানে। কিন্তু আমার যেটা ধারণা তারা মনে করেছিল যে এই রেজিমের মূল শক্তি হচ্ছে এই রেভলিউশনারি গার্ড, এই যে আধা সামরিক বাহিনী যেটা, যাদের কমান্ডার একদম সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে এবং পুলিশ, এগুলো হচ্ছে তাদের ক্ষমতার উৎস। কাজেই এখানে যদি ভয় ঢুকানো যেতে পারে, এদের সব টপ লেভেল নেতাদেরকে হত্যা করে যদি একটা ভয় ঢুকানো যেতে পারে, তাহলে হয়তো তারা আর সেই শক্তিটা আর থাকবে না। তো এখন এটা হয়তো তাদের একটা কি বলবো মানে কল্পনার প্রসূত ব্যাপার। তারা মনে করেছিল যে আমি মানে একেবারে ব্যাপক বোমাবাজি করে এদেরকে কাবু করে ফেলতে পারবো। তো এখন পর্যন্ত সেই কাবু হওয়ার কোনো লক্ষণ, যেটা আমি বলছি যে এখনো পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখছি না। তারা হয়তো ক্যালকুলেট করেছে যে এই রেজিমের ভিত্তিটা আসলে অত শক্ত না। কিন্তু মানে যদি এই রেজিম চেঞ্জটা তারা করতে না পারে, তাহলে হয়তো তাদেরকে স্বীকার করতে হবে যে রেজিমের আ ভিতটা কত শক্ত। সো এটা এখন ডিপেন্ড করে যে তারা যেটা ধারণা করেছিল সেটা বাস্তব কি অবাস্তব। তারা কি নিজেদের প্রোপাগান্ডায় বিশ্বাস করে? কারণ তাদের প্রোপাগান্ডাটা হচ্ছে যে ইরানের সবাই হচ্ছে এই সরকার বিরোধী। কিন্তু ঘটনা তো সেটা না। আজকেই আমরা যেটা দেখলাম যে তেহরান এবং অন্যান্য শহরে হাজার, হাজার লাখ, লাখ মানুষ বের হয়েছিল এই আয়াতোল্লাহ খামেনির জন্য শোক প্রকাশ করতে এবং তার হত্যার জন্য প্রতিশোধের ডাক দিতে। কাজেই তাদের যদি সমর্থন না থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। বরঞ্চ উল্টা ঘটতো। হুম। খামেনির মৃত্যুর খবর শুনে হাজার, হাজার বিরোধীরা রাস্তায় নামতো এবং ওই বিভিন্ন জায়গা সরকারি ভবন-টবন দখল করার চেষ্টা করত। কিন্তু সেটা তারা করেনি। হয়তো তারা মনে করেছে যে এখনো সময় আসেনি। এখনো বোমাবাজি মানে বোমাবর্ষণ চলছে। এখনো ওই ইরানের যেই প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী সরকারের, সেগুলাকে দুর্বল করার জন্য আরো বোমা বর্ষণ হবে, আরো সামরিক অভিযান চলবে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে। হয়তো তারা ওয়েট করছে যে সেটা হওয়ার পর তারা রাস্তায় নামবে। সো সেটাও হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সেটার কোনো লক্ষণ আমি দেখছি না। হুম। আ এবার যদি একটু আসি যে ধরেন ইরানের প্রতি সারা পৃথিবী থেকেই মানে পাল্টাপাল্টি ধরেন খামেনির মৃত্যু হয়েছে, এজন্য সারা পৃথিবীতেই শোকের মাতম চলছে। আ যদিও মানে ধরেন ইসলাম ধর্মে তারা তো শিয়া আ হুম। ধর্মাবলম্বী, তাই না? কিন্তু সুন্নিরাও ধরেন বাংলাদেশেও বিভিন্ন গোষ্ঠী জামাত ইসলামী, অন্যান্য ইসলামী গোষ্ঠী তারা খামেনির মৃত্যুতে মাতম করছে। পৃথিবীর অন্যান্য জায়গায় যেমন মাতম হচ্ছে একই সঙ্গে তারা আনন্দ উল্লাসও প্রকাশ করছেন। এবং আমি শুনেছি ইরানের প্রতি ২ জন জনগোষ্ঠীর মধ্যে ১ জন নাকি নাস্তিক। তো এই যে এই যে ধর্মীয় একাত্মতা বোধ করা, এটার পিছনে কি শুধুমাত্রই ইসলামিক আ মানে ইসলামিক সেন্টিমেন্টটাই কাজ করছে নাকি মানে কারণ এটা তো মিলে না। ধরেন ইসলামের মধ্যেই তো কতগুলো ভেদ। বাংলাদেশে তো শিয়াদেরকে হত্যা করা হয়। আবার না, আ সেই মানুষই আবার ধরেন ইরানের জন্য কাঁদছে। মানে কন্ট্রাডিকশন টা না, বাংলাদেশে শিয়াদের হত্যা করা হয় এই কথাটা বোধহয় একটু বেশি হয়ে গেল। আপনি খুব একটা নজির দেখাতে পারবেন না যে শিয়াদেরও হত্যা করা হয়েছে শিয়া হওয়ার তাদেরকে তো জন্য। মুসলমান বলেই মানে না। কে বলছে শিয়াদেরকে? আমার তো মনে আছে ২০০২-৩ সালের পাকিস্তানে দিকে করা হয়। পাকিস্তানে করা হয়। কিন্তু আম বাংলাদেশে শিয়াদেরকে হত্যা করা হয়েছে এরকম নজির খুব আমি আমি দেখি নাই। ২-১ টা ঘটনা আছে। ওই হোসেনি দালানে একবার বোমা মারা হয়েছিল। এমনি হুম। ওই এক ওই একটাই। ওটা ছাড়া আপনি খুঁজে পাবেন না। তো যাই তারা তো হোক, প্রকাশ্যেও আসতে পারে না। কারণ শিয়াদেরকে তারা তো মুসলমান হিসেবেই মান্য করে না। না, শিয়াদেরকে মুসলমান হিসেবে মান্য করে। সুন্নিরা করে। আ যেটা নিয়ে মানে এরা ক্যাচল করে সেটা হচ্ছে আহমদীদের নিয়ে। তারা চায় আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার, কোন সরকারই কখনোই সেটা করেনি। কিন্তু আপনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে মাতম। আমি বাংলাদেশে এখনো কোনো মাতম দেখিনি। জামাত ইসলামী কি করছে আমি জানি না। তাদের দেখলাম যে তাদের মানে প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি একটা বিবৃতি দিয়েছেন। সেখানে শোক জানিয়েছেন। জানাতেই পারে। আচ্ছা,
কিন্তু যেখানে যেখানে রিয়েলি গন্ডগোল হয়েছে আপনি দেখবেন পাকিস্তান, আপনার ইরাক, আপনার লেবানন, এইসব জায়গা এইসব দেশে কিন্তু বেশ ভালো সংখ্যক শিয়া সম্প্রদায় আছে এবং সেজন্য তারা কিন্তু এই আয়াতোল্লাহ খামেনেই যে ইরানের সর্বোচ্চ নেতা তাকে কিন্তু তাদেরও আধ্যাত্মিক নেতা হিসেবে গণ্য করে। সেজন্য তাদের ওই মধ্যে এই শোকটা। পাকিস্তানে তো আপনার 18 জন মারাই গেছে। তারা আমেরিকান বিভিন্ন কনসুলেট শহরে, লাহোরে, ইসলামাবাদে, করাচিতে, বিভিন্ন করাচিতে জায়গায়। হুম। এবং এই নিরাপত্তা বাহিনী মানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী না, এমবাসির যে নিরাপত্তা বাহিনী, নিজেদের যে নিরাপত্তা বাহিনী, ইউএস মেরিনস, তাদের গুলিতে বেশিরভাগ লোক মারা গেছে। তো লেবাননেও এরকম অনেক গন্ডগোল হয়েছে, ইরাকে হয়েছে, ইরাকে বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছে, আটকে দিয়েছে। সো এটা মূলত আমি বলবো যে মানে ইরানের বাইরে এই শোকের মাতম এটা মূলত শিয়াদের মধ্যে সীমাবদ্ধ। আর আরেকটা হচ্ছে যে ওই কিছু কিছু বামপন্থী সংগঠন যারা এটাকে একটা মানে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে দেখছে। কারণ ইরান হচ্ছে একটা সার্বভৌম, তৃতীয় বিশ্বের একটা সার্বভৌম দেশ। সেখানে আমেরিকা এসে আক্রমণ করছে। এটাকে তারা একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে দেখছে এবং তারা মনে করে যে আমেরিকা আসলে এখানে যে ইরানের যে তেল সম্পদ আছে, অন্যান্য খনিজ সম্পদ আছে, সেটাকে দখল করার জন্য এই অভিযানটা চালাচ্ছে। গণতন্ত্র হচ্ছে একটা বুলি মাত্র। মানে ঠিক যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পাকড়াও করে নিয়ে গেল নিউ ইয়র্কে এবং তারপরে কি হলো? তারপরে কিন্তু ওখানে রেজিম চেঞ্জ হয়নি। ওখানে সিম্পলি ভেনেজুয়েলার যে তেল সম্পদ আছে, সেই তেল সম্পদটা প্রেসিডেন্ট ট্রাম্প তার দখলে নিয়ে নিয়েছে। ওই তেল শুধুমাত্র তার অনুমতি নিয়ে বিক্রি করতে পারবে এবং বিক্রি করার পর যে টাকা আসবে, এই টাকাটা ট্রাম্পের কাছে যাবে। তিনি কাতারে একটা ব্যাংক অ্যাকাউন্টে এটা রাখবেন এবং তার অনুমতি ছাড়া ওই টাকা খরচ করা যাবে না। সো উনি এইভাবে করছেন জিনিসটা। সো এখন ইরানে তার কি পরিকল্পনা আমি জানি না, কিন্তু তার ঘোষিত পরিকল্পনা ছিল রেজিম চেঞ্জ। এখন সেটা হবে কি হবে না আপাতত হচ্ছে না, কিন্তু তিনি কতদূর যাবেন? তিনি কি ওয়েট করবেন? তিনি কি অভিযান চালিয়ে যাবেন? যুদ্ধটাকে তিনি চালিয়ে যাবেন আনটিল রেজিম চেঞ্জ হয়? সেটা হচ্ছে একটা প্রশ্ন। কারণ ট্রাম্প কিন্তু দীর্ঘ যুদ্ধ পছন্দ করেন না। তিনি চান যে আজকে শুরু করব, কালকেই শেষ। হ্যাঁ, আমি একটা বিজয় ঘোষণা করে দিতে পারলেই হলো। না, কিন্তু তা তিনি মনে হয় না। কারণ আমাদের এখানে আপনি জানেন যে আমেরিকানরা যখন একটা যুদ্ধ পরিস্থিতি থাকে তখন প্রেসিডেন্টের উপর তাদের সব রকম সমর্থন দিয়ে রাখে। প্রেসিডেন্টের উপর তারা নাখোশ থাকে না। থাকলেও সেটি তারা প্রকাশ্য আসতে দেয় না। ফলে এই বছর নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। হুম, সো এবং ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা কিন্তু ডাউন ওয়ার্ডে। একদম। এখন অনেকেই মনে করছেন তিনি যুদ্ধটা হয়তো চালিয়ে যাবেন মিড টার্মকে সামনে রেখে। এটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আজকেই প্রথমবারের মতো আমেরিকানরা স্বীকার করলো যে তাদের ৩ জন সৈন্য মারা গেছে। ৫ জন আহত হয়েছে। তো এটা অনেকে মনে করে যে এর আগেই হয়তো হতাহতের ঘটনা ছিল কিন্তু ঘোষণা দেয়নি। আজকে ইসরায়েলে ৯ জন মারা গেছে। ৫০ জন আহত হয়েছে। সো এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এবং আমেরিকানরা কিন্তু মানে তারা কিন্তু এই যুদ্ধটা চায়নি। এই যুদ্ধের পক্ষে আমেরিকান জনগণের মাত্র ২১% সমর্থন দিয়েছিল। তারপরে ট্রাম্প এই যুদ্ধে গেছে কারণ তিনি মনে করেছেন যে যুদ্ধটা আজকে শুরু করব, কালকে শেষ হয়ে যাবে। কিছু হওয়ার মানে বোঝার আগেই আমি বিজয় ঘোষণা করে চলে আসলাম। কিন্তু যদি যুদ্ধটা চলতে থাকে এবং প্রতিদিন যদি আমেরিকান সৈন্য নিহত হবার খবর আসতে থাকে, তাহলে কিন্তু ট্রাম্পের জন্য পরিস্থিতি মানে রাজনৈতিক পরিস্থিতি তার প্রতিকূলে যেতে থাকবে। তখন তিনি কি করবেন? কারণ তিনি কিন্তু বেশিদিন বসে, বসে যুদ্ধ চালানোর মানুষ না। আম এবং এটা তিনি সবসময় বলেছেন যে তিনি এই ধরনের যুদ্ধ পছন্দ করেন না। এবং সেজন্যই ইরানিয়ানরা চেষ্টা করবে হয় ট্রাম্পকে মেনে নিতে হবে এই যে সরকার ব্যবস্থা সেটাকে মেনে নিয়ে একটা চুক্তি মানে যে চুক্তির জন্য আলোচনা হচ্ছিল সেরকম একটা চুক্তি করবে। অথবা ইরানিয়ানরা যুদ্ধ চালিয়ে যাবে। এটা দীর্ঘায়িত করবে তারা। কারণ যত দীর্ঘ হবে ট্রাম্প তত বিরক্ত হতে থাকবে এবং তত সে এটা থেকে বের হওয়ার চেষ্টা করবে। এবং সে যদি মীমাংসা না করে বের হয়ে যায়, রেজিম চেঞ্জ হওয়ার আগে যদি সে চলে যায় যুদ্ধ থেকে, তাহলে তো এটা তার জন্য একটা পরাজয় হবে। ইরানের জন্য একটা বিজয় হবে। হুম। তো কিন্তু ইরানের কি এতটা শক্তি আছে যে আমেরিকার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকবে? আমেরিকার সঙ্গে কেন? ইরানের আ ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করে টিকে থাকার শক্তি নাই। আর আমেরিকার সাথে তো কথাই নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে উইল পাওয়ার এর ব্যাপার।
ইরান যুদ্ধটা দীর্ঘায়িত করতে পারে। যেরকম ধরুন গাজায়, মানে পুরো গাজাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলিরা। ৭০,০০০ মানুষ নিহত হয়েছে। কিন্তু হামাসকে দিয়ে কিন্তু আত্মসমর্পণ করাতে পারেনি। হামাস কিন্তু এখনো আছে। তাদের ১৪-১৫ হাজার সৈন্য যোদ্ধা মারা গেছে ইসরায়েলিদের মতে। তারা ১৫-১৬ হাজার হামাস যোদ্ধা হত্যা করেছে। তারপরেও কিন্তু হামাসকে তারা আত্মসমর্পণ করাতে পারেনি। তাদের সব নেতাকে তারা মেরে ফেলেছে। তারপর কিন্তু হামাস এখনো আছে এবং যেসব জায়গায় থেকেই ইসরায়েলি সৈন্যরা সরে যায় সেখানেই দেখা যায় যে হামাস যোদ্ধারা পুনরায় বের হয়ে জায়গাটার নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে। কাজেই মানে আপনার সামরিক শক্তি যতই থাকুক, আপনি একটা মানে শত্রুপক্ষকে একদম ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তার যদি মনোবলটা আপনি ধ্বংস না করতে পারেন, তাহলে কিন্তু যুদ্ধটা আপনার অনুকূলে থাকে না। এবং ইরানের ব্যাপারটা হচ্ছে যে তারা একটু হামাসের মতোই যুদ্ধ করবে। তাদের ওই মনোবলটা আছে। এখন মনোবলটা তারা ধরে রাখতে পারে কিনা সেটা হচ্ছে বড় কথা। এখানে মানে ক্যালকুলেশনটা হচ্ছে যে ওদের যে টপ লিডারশিপকে যদি আমি হত্যা করে ফেলি, তাহলে নতুন লিডারশিপ তাদের অত অভিজ্ঞতা থাকবে না, তাদের অত শক্তি থাকবে না, রাজনৈতিক শক্তি থাকবে না। সেজন্য হয়তো সেরকম মনোবলটা তারা ধরে রাখতে পারবে না। এইটা হয়তো আশা করছে ট্রাম্প এবং নেতানিয়াহু, যেটা হেজবুল্লাহর বিষয় মানে ক্ষেত্রে ঘটেছিল লেবাননে।